প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আপনারা জানেন যে বিদ্যুৎ সপ্তাহ চলছে। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী এই বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন করেছেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অদম্য বাংলাদেশ এবারের ক্যাম্পেইনের শিরোনাম এটি। আমরা আজকের অনুষ্ঠানের শিরোনাম রেখেছি অদম্য বাংলাদেশ, বিদ্যুৎ ও জ্বালানি খাত। সঙ্গে আছেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, পাওয়ার সেলের মহাপরিচালক, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, অতিরিক্ত গবেষণা পরিচালক সিপিডি, এবং এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লা এম আমজাদ হোসেন। স্বাগত জানাচ্ছি। শুরু করব মোল্লা এম আমজাদ হোসেন আপনার কাছ থেকে। অদম্য বাংলাদেশ, বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টর, যে প্রতিপাদ্য বিষয় বা যে স্লোগান, কতখানি বস্তুনিষ্ঠ সাংবাদিকের কাছে, এই প্রশ্নই প্রথমে। না, আমি এই স্লোগানটা কেন বেছে নিয়েছে এটা আমি পুরোটা জানি না, কারণ এটা নিয়ে তাদের সাথে আমার কথা হয়নি। তবে আমার যেটা মনে হয় যে এই বিদ্যুৎ খাতের যে সংকট, এখান থেকে উঠে আসার যে অক্লান্ত চেষ্টা এবং সাফল্য, এবং এটা অব্যাহত রাখা, এই বিদ্যুৎ খাতের সাফল্যটাকে সাস্টেনেবল করার জন্যে যে পরিকল্পনা এবং বাস্তবায়নের যে লড়াই, সব দিক থেকে, ইন টার্মস অফ বিনিয়োগ, জ্বালানির যোগান, নতুন জনবল তৈরি, এবং এটা করতে গিয়ে পরিবেশবাদী এবং রাজনৈতিক যে চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করা, এইগুলোন করেই করতে হচ্ছে। আমার মনে হয় যে এই যে করতে পারার যে চেষ্টাটা, এটাকেই আসলে অদম্য বাংলাদেশ হিসাবে আখ্যায়িত করা। এটা একটুখানি টুইস্ট আছে, তাই না? আপনি যে বললেন যে একটা হলো এগিয়ে যাওয়া, আর একটা হলো যে চ্যালেঞ্জ মোকাবেলার কথা বলতে গিয়ে, এবং এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আপনি বললেন যে পরিবেশবাদী। এতদিন ধরে তো আসলে শুরুর দিকে কুইক রেন্টাল নিয়ে এক ধরনের হইচই ছিল, অনেকেই এটা নিয়ে কথা বলেছে, কিন্তু আবার মাঝখানে একেবারে নিরবিচ্ছিন্ন কেউ আসলে এই বিদ্যুৎ সেক্টর বা এগিয়ে যাওয়া নিয়ে কোনো দিক থেকে কোনো অসন্তোষ নাই, কোনো প্রতিবাদ নাই, এবং ভালোই করছিল, প্রতিবাদ না করার মতোই ভালো কাজ। মাঝখানে রামপাল নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ, নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আপনার এখানে আমি বহুবার বলেছি যে রেন্টাল, কুইক রেন্টাল আমার কাছে কিন্তু কোনো সাবজেক্ট না, কারণ এটা একটা গালির মতন হয়ে গেছে। একটা ভালো জিনিসকে এই রেন্টাল, কুইক রেন্টাল বলে, এটা হচ্ছে আমি আসলে ওই ডিবেটটাতে আর ফিরতে চাই না, কারণ দ্যাট ইজ অতীত। আমি বলছি যে অদম্য বাংলাদেশ যখন আমরা বলি, চ্যালেঞ্জের কথা যখন এলো, তখন আমরা কুইক রেন্টালের সময় কিছু চ্যালেঞ্জের মধ্যে অবশ্যই পড়েছিল। মোহাম্মদ হোসেন নিশ্চয়ই এটাতে যোগ করবেন। আর মাঝখানে একটা খুবই ভালো টাইম গ্রাফটা যদি আমরা একটু দেখি, যে খুবই একেবারে সহজ সরল পথে, কোনো ওঠানামা তেমন একটা নাই, শুধুই উন্নতি, অগ্রগতি, এবং বিদ্যুৎ সেক্টরটা আমরা অনেক ভালোই পেয়েছি। মাঝখানে এখন আরেকটু চাহিদা, এবং সেই চাহিদা মেটানোর জন্য একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন। আজকেও আমরা শুনেছি যেটা মাননীয় প্রধানমন্ত্রী গতকাল তার ভাষণে যেটা বলেছেন, যে চাহিদা মেটানোর জন্য একটু ছাড় দিতে হবে, কিছুটা হলেও মেনে নিতে হবে, এরকম একটি কথা বলেছেন। আমি বলছি সেই জায়গাটিতে একটু টুইস্টিং শব্দ কিনা, যে অদম্যটা, যে ঠিক আছে, কোনো চ্যালেঞ্জ, কোনো পরিবেশবাদীর কথা, কোনো কিছু আমরা শুনবো না। আমার কাছে পরিবেশবাদী কথা না শোনার ব্যাপার না, তার কারণ তখনই শোনার প্রশ্ন আসে যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত আছে, তারা যদি পরিবেশের ব্যাপারটাকে পদদলিত করেন। মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ এবং জ্বালানি খাত উন্নয়নে পরিবেশ সংরক্ষণের ব্যাপারটাতে এত বেশি কনসার্ন, নাম্বার ওয়ান, যার কারণে এই খাতে যারা জড়িত আছে প্রত্যেকটা প্রকল্প নেয়ার ক্ষেত্রে পরিবেশের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো দেখার জন্য খুব সচেতন হচ্ছেন। দ্বিতীয়ত, যে বিদ্যুৎ সচিব, তিনি এর ইমিডিয়েট আগেই পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন, সেখান থেকে এখানে আসছেন। তো উনিও পরিবেশের বিষয় নিয়ে কনসার্ন, এবং আমাদের যে মাননীয় প্রতিমন্ত্রী, তিনিও পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ, সামাজিক এবং রাজনৈতিক সব বিষয়কে মাথায় রেখেই প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের উদ্যোগ নেন। যেহেতু সরকার স্বপ্রণোদিত হয়ে এই কাজগুলো করছে, আমি পরিবেশবাদীদের আরো প্রেসার দেয়াকে আমি বিরোধিতা করি না, কিন্তু উগ্রতাকে বিরোধিতা করি, যেটা বাংলাদেশের। সেটা নিয়ে নিশ্চয়ই কথা বলবো আমরা। গতকাল উদ্বোধনী দিনের যেই সংবাদটি, আমাদের নিউজ প্যাকেজ, সেটা দেখবো। দেখার পরে আমি গোলাম মোয়াজ্জেমের কাছে ফিরছি। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে 4 দিনের বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ 2016। এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারের আলোকে কাজ করছে সরকার। ফলে 2009 সালে ক্ষমতা গ্রহণের সময় 3000 মেগাওয়াট থাকলেও বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা পৌঁছেছে
15,000 মেগাওয়াটে। আমাদের যে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা তারই আওতায় আমরা লক্ষ্য সুনির্দিষ্ট করেছি 2021 সালের মধ্যে আমাদের বিদ্যুৎ উৎপাদন আমরা 24,000 মেগাওয়াটে উন্নীত করব। 2030 সাল, কারণ সেখানে জাতিসংঘের SDG অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করতে হবে, তার সাথে সামঞ্জস্য রেখে আমরা লক্ষ্য স্থির করেছি যে 2030 সালের মধ্যে আমাদের বিদ্যুৎ উৎপাদন হবে 40,000 মেগাওয়াট। আর 2041 সালে বাংলাদেশ হবে একটা উন্নত সমৃদ্ধ দেশ। তাই 2041 সালের মধ্যে আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদন 60,000 মেগাওয়াটে উন্নীত করব। বর্তমানে 5 কোটি মানুষ নতুন করে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। ভবিষ্যতে কেউ অন্ধকারে থাকবে না বলেও জানান তিনি। বিদ্যুৎ উৎপাদনের চলমান গতি অব্যাহত রাখার মাধ্যমে আমাদের রূপকল্প 21 অনুযায়ী আগামী 2021 সালের মধ্যে দেশের শতভাগ মানুষকে আমরা বিদ্যুৎ দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা এদেশের সব মানুষের ঘরে ঘরে আলো জ্বালবো, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদন ব্যয়বহুল উল্লেখ করে ব্যবহারকারীদের সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সবাই একটু বিদ্যুৎ সাশ্রয়ী যাতে হন, সেটা ঘরে বাইরে সর্বক্ষেত্রে সকলকেই এই শিক্ষাটা দেওয়া উচিত। কারণ এটা উৎপাদনের যথেষ্ট খরচ হয়, কিন্তু এটাকে অপব্যবহার যেন না হয়। আর নিজেরা যদি নিজে হাতে ঘর থেকে বেরোবার সময় সুইচটা অফ করেন, তাতে লজ্জার কিছু নেই। আমি প্রধানমন্ত্রী হিসেবেও আমার ঘর থেকে বেরোবার সময় আমি নিজের হাতে বিদ্যুতের সুইচটা নিজেই বন্ধ করে দিই। কাজেই আমি চাই যে প্রত্যেকের মাঝে এই মানসিকতাটা থাকতে হবে যেন এই বিদ্যুৎটা আমারই সম্পদ, আমি এটাকে রক্ষা করি বা সাশ্রয় করি। এর আগে বিদ্যুৎ খাতে অবদান রাখাই 10 ব্যক্তি এবং প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। অর্থনীতিবিদের কাছে শুনবো। অদম্য বাংলাদেশ বিদ্যুৎ এবং জ্বালানি খাতে আপনার মূল্যায়নটা আমরা সেলিব্রেট করছি। আসলে প্রথমত আসলে এটা উদযাপন করবার মতো একটা বিষয়। আপনি যদি তাকে দেখেন যে 2009 সালে যখন এই সরকার ক্ষমতা নিয়েছিল, তখন যে বিদ্যুৎ পরিস্থিতি ছিল এবং তখন যে বিদ্যুতের যে দাবি ছিল বিভিন্ন পক্ষ থেকে, সেটি কিন্তু, এবং সেখান থেকে এখন যে পর্যায়ে এসেছি আমরা, এটি এক ধরনের একটা বিস্ময়করই বলতে হবে যে এত স্বল্প সময় এত বড় একটা অর্জন হয়েছে। হ্যাঁ, সেটি ঠিক। এবং এখন এরকমও হচ্ছে যে অন্যান্য দেশ থেকে এই অর্জনটা কিভাবে এই স্বল্পতর সময়ে ম্যানেজ করা গেল, সেটিও একটা লিসেনিং এক্সারসাইজ। কেননা এমনকি পাকিস্তানেরও আসলে এত ভালো পরিস্থিতি নেই যে তারা বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এতটা করতে পেরেছে। আমাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশ, ভারত বাদ দিয়ে অন্যান্য দেশে কিন্তু বিদ্যুৎ পরিস্থিতি খুব একটা সুখকর না, কিন্তু সেখান থেকে আমরা বিদ্যুতের সরবরাহের ক্ষেত্রে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে সেটি আসলেও বলার মতো। এবং সেক্ষেত্রে প্রারম্ভিক পর্যায়ে যে বেশ কিছু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত সরকারকে নিতে হয়েছিল, যেমন কুইক রেন্টালের মতো ব্যয়বহুল প্রকল্পগুলো সরকারকে নিতে হয়েছিল সে সময়, এবং এর কারণে যে দায় দেনার চাপ পড়বে সেটি মাথায় রেখেও যে এগুলো নেওয়া হয়েছিল, সেই পর্যায়গুলো কাটিয়ে উঠে কিন্তু একটা ধারাবাহিকভাবে বিদ্যুৎ পরিস্থিতির কিন্তু উন্নতি হয়েছে আমাদের। আমি বলবো যে এই পরিস্থিতিটি গত প্রায় 2009 থেকে 2016 এই 7 বছর গেছে। এখন মনে হয় আমাদের প্রারম্ভিক পর্যায়ের যে আত্মতুষ্টি, সেখান থেকে বেরিয়ে এসে দ্বিতীয় পর্যায়ের সমস্যাগুলো বা চ্যালেঞ্জের দিকে তাকানোর সময়। এখন আসলে মূলত তাকানো দরকার হলো কতটা ইফিশিয়েন্টলি আমাদের বিদ্যুৎ খাত চলছে, অথবা বিদ্যুৎ খাতে যে যত প্রকল্প রয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কিভাবে অগ্রগতি হচ্ছে সেটি। অথবা এটিও কিন্তু প্রশ্ন তোলা যায় যে কুইক রেন্টালের প্রকল্প যে সমস্ত প্রজেক্টগুলো আছে, সেই প্রজেক্টগুলো নতুন করে যখন চুক্তি করা হচ্ছে, সেখানে চুক্তির ক্ষেত্রে শর্তাদি মানার ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় বাজার ভিত্তিক দৃষ্টিভঙ্গি রাখা হচ্ছে কিনা, এবং সেখানে যথেষ্ট প্রশ্ন আছে। ফলে সেই জায়গাগুলোর দিকে কিন্তু এখন ধীরে ধীরে নজর দেওয়ার সময়। সুতরাং আমরা বিদ্যুৎ সপ্তাহ উদযাপন করছি, অবশ্যই এটি উদযাপন করবার মতো একটি কাজ, সেটি ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে আমাদের পরবর্তী ফেজের জন্য প্রস্তুত হওয়া দরকার। যে দ্বিতীয় পর্যায়ের যে চ্যালেঞ্জের কথা বলেছেন, যে আমি জানি আপনারা যারা এই মানে প্রক্রিয়ার মধ্যে আছেন, যে বিস্ময়কর অগ্রগতি অন্যান্য দেশের
অন্য দেশ আমাদের অনেক অগ্রগতির সাথে বিদ্যুতের এখনকার এই বিষয়টা নিয়েও প্রশ্ন তুলছেন, তারা আগ্রহ প্রকাশ করছেন, শুনতে চাইছেন, এক্সপেরিয়েন্সটা নিতে চাচ্ছেন। তো সেখানে দ্বিতীয় পর্যায়ের চ্যালেঞ্জের ক্ষেত্রে এফিসিয়েন্সির কথাই বলেছেন। একেবারে ভেতরের মানুষ হিসেবে আপনারা এটা ভাবছেন কিনা? ধন্যবাদ। আমার মনে হয় তার আগে অদম্য বাংলাদেশ, যেহেতু এটা আমাদের প্রতিপাদ্য, মোল্লা আমজাদ তার নিজের মতো করে এক্সপ্লেন করার চেষ্টা করছেন। আমরা আগে এটা একটু ক্লারিফাই করা দরকার। আমরা এই বছরের যে বিদ্যুৎ জ্বালানি সপ্তাহ, যে অদম্য বাংলাদেশ প্রতিপাদ্যটা নির্ধারণের অনুপ্রেরণা পেয়েছি, কিন্তু সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই বাঙালিকে দাবিয়ে রাখা যাবে না, সেটা প্রমাণ করেছে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। বিভিন্নভাবে আমরা যে সর্বশেষ পদ্মা ব্রিজের যখন বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের পরও আমরা এখন নিজেরা করতে পেরেছি। বিদ্যুৎ খাত একইভাবেই আমরা যখন একটু আগে আমার যে দুইজনরা বলেছেন যে 2009 সালে যখন বর্তমান সরকারের পূর্ব মেয়াদে ক্ষমতা গ্রহণ করে, তখন বিদ্যুৎ যে দুরবস্থা ছিল, এবং এটা সত্যিকার একটা চ্যালেঞ্জ ছিল যে ওই সময়টাকে কিভাবে মোকাবিলা করবে। এবং কুইক রেন্টালটা এসেছে কিন্তু তারই একটা, আমি বলবো যে ক্রাইসিস ম্যানেজমেন্ট হিসাবে, এবং সেটা যে একটা যুগোপযোগী এবং যুগান্তকারী সিদ্ধান্ত ছিল, সেটা কিন্তু পরবর্তীতে আমাদের যে ন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্কগুলো যে স্টাডি হয়েছে সেখানে কিন্তু বের হয়ে এসেছে। উনি সিপিডিতে আছেন, বিআইডিএস এর এক সমীক্ষায় দেখা গেছে, ওর ফলে কিন্তু আমাদের অর্থনীতিতে একটা যুগান্তকারী আপনার যে সূচনা হয়েছে। এবং মানে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে পারাটাও তো একটা, যে এফিসিয়েন্সির কথা যেটা বলছেন গোলাম মোয়াজ্জেম, সেটার একটা অংশ। কিন্তু ধরেন কুইক রেন্টাল নিয়ে যেই আলোচনা, তখন কিন্তু আসলে উইদিন দ্য মানে এই প্রসেস, এবং আপনারা যারা অনেক কিছু দায়িত্বে আছেন দেখছেন, তাদের মধ্যেও এক ধরনের একটু হেজিটেন্ট ব্যাপার ছিল। যাই হোক, এটা অনেক পুরনো ব্যাপার। এই মানে পুরনো হলো, কিন্তু আমাদের অতীত থেকে কিন্তু আমরা যে আসলে দমে নাই যত ধরনের সমালোচনা অনেকেই কুইক রেন্টাল নিয়ে বলেছিল, এবং সেটা যে সঠিক সিদ্ধান্ত ছিল এখন কিন্তু সবাই কিন্তু তার এক্স্যাক্টলি স্বীকার করে। এখন যেটা আমরা তখন আমাদের তাৎক্ষণিক পরিকল্পনা, আমাদের স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা আমরা কিন্তু বাস্তবায়ন করতে পেরেছি। উনি সঠিকভাবে বলেছেন যে আমাদের এখন বড় চ্যালেঞ্জ হলো আমাদের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা। আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি, আমরা যে আগামী দিনের যে পাওয়ার সেক্টর হবে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মেগা প্রকল্প, সেগুলিকে বাস্তবায়ন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা এখন না, ইনফ্যাক্ট উনি বিগত 7-8 বছর ধরেই কিন্তু উনি কথাটাই বারবারই বলে আসছেন যে বিদ্যুৎকে, এটা যেহেতু একটা কস্টলি কমোডিটি, এটাকে সাশ্রয় করতে হবে। আপনি জানেন যে 1 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় মানে হলো 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। তার মানে হলো 1 মেগাওয়াটের কিন্তু একটা ইনভেস্টমেন্ট কস্ট হলো $1 মিলিয়ন। সো আমরা কিন্তু অতি সহজেই জাস্ট নিজেদের দৈনন্দিন অভ্যাসটাকে, মাইন্ডসেটটাকে চেঞ্জ করে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। ওই চ্যালেঞ্জটা মাননীয় প্রধানমন্ত্রী যে চ্যালেঞ্জটা আমাদেরকে দিয়েছেন, আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু প্রায় সফল হয়েছে। আপনি যদি দেখেন যে আমাদের এই এফিসিয়েন্সির প্রশ্ন যখন আসে, তখন আসে যে আমাদের দুটো জিনিস। একটা হলো যে সাশ্রয়ী যে ব্যবহার হাউস হোল্ডের ক্ষেত্রে, অর্থাৎ ইউজার যারা আছে, তাদের কনজিউমার যারা আছে, তাদের দিকে যদি তাকান, দেখবেন যে এখন কিন্তু একটা মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুপ্রেরণায় আমাদের বিদ্যুৎ বিভাগের ক্যাম্পেইনের কারণে, এই সচেতনতার বৃদ্ধির কারণে, বিশেষ করে এই বিদ্যুৎ এবং জ্বালানি সপ্তাহের মাধ্যমে বিগত 5 বছর কিন্তু আমরা এই কাজটা করে আসছি। এই জ্বালানি সাশ্রয় কীভাবে করতে হবে, রুমে না থাকলে সুইচটা অফ করা, এসির টেম্পারেচার 25 ডিগ্রির নিচে না রাখা, এবং বিদ্যুৎ সাশ্রয়ী অ্যাপ্লায়েন্স ব্যবহার করা, যার কারণে আপনি দেখবেন এখন আর কিন্তু ইনক্যান্ডেসেন্ট বাল্ব কিন্তু আপনি ইভেন গরিবের বাড়িতে কিন্তু খুঁজে পাবেন না। এবং সেটার ফলে কিন্তু আমাদের বিদ্যুতের ইউজার বেড়েছে কিন্তু ডাবলেরই বেশি। সেই তুলনায় কিন্তু চাহিদা বেড়ে নেই, কারণ আগে যেখানে হয়তো 100 ওয়াটের সে একটা বাল্ব ইউজ করতে, এখন সে 10 ওয়াটের একটা এলইডি বাল্ব ইউজ করে। সেভাবে কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু আমরা অনেকটাই মোকাবিলা করতে পেরেছি। এবং সেটা আমাদের, আমরা যে বলবো যে ওই যে আত্মতৃপ্তির কথা যে কথা বললেন, আমরা আত্মতৃপ্তি হতে চাই না, আমরা এটাকে আরও মানে স্কেল আপ করতে চাই। এই এফিসিয়েন্সিটা আমরা আমাদের শুধু গ্রাহকের উপরে চাপিয়ে না দিয়ে, আমরা পাওয়ার সেক্টরটাকে, যেমন ট্রান্সমিশনের ক্ষেত্রে, ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে, জেনারেশনের ক্ষেত্রে, কিভাবে এগুলিকে এফিশিয়েন্টলি আরও
ম্যানেজ করা যায় আমরা সেই কাজটা করে যাচ্ছি। এবং সেই কারণে আপনি জানেন যে আমরা জেনারেশন ক্ষেত্রে যেটা করছি যে পুরনো যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে যেগুলো যে গ্যাস দিয়ে আমরা হয়তো যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারবো এগুলো আমরা রিপাওয়ারিংয়ের মাধ্যমে কম্বাইন্ড সাইকেল কনভার্সনের মাধ্যমে তার ডাবল আমরা করতে পারবো। এই কাজটা আমরা জেনারেশনের ক্ষেত্রে কাছে। ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা আমাদের চেষ্টা করতেছি যে সাব স্টেশনগুলো বিভিন্ন জায়গায় করতে, ট্রান্সমিশন লাইনগুলোকে আরও অগমেন্ট করে লাইন লেন্থগুলো কমিয়ে সেখানে আমরা করতে, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ওভারলোডেড ট্রান্সফারগুলো আমরা রিপ্লেস করছি, আমরা সাবস্টেশন তৈরি করতেছি, ওইভাবে সেখানে আমরা এফিশিয়েন্সি করতে পারছি। আমি একটু জানতে চাই যে গোলাম মোয়াজ্জেম, মানে আমার কিন্তু আরেকটু রয়ে গেছে, আরেকটা সাইডটা রয়ে গেছে, সেটা হলো যে উনি যেটা বলে মেগা প্রকল্পের চ্যালেঞ্জটা, এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং আপনি জানেন যে আমরা কিন্তু মানে এর মধ্যে মেগা প্রকল্প নিয়ে আমি একটু পরে আলোচনাটা করতে চাই, কারণ যেটা যে প্রসঙ্গটা এসছে সেটা হলো যে এফিশিয়েন্ট হওয়ার ব্যাপারটা, এফিসিয়েন্সিটার কথা বলছে এখানে। ব্যবস্থাপনা একটা বিরাট একটা বড় ইস্যু, নিশ্চয়ই গোলাম মোয়াজ্জেম সেটা ইঙ্গিত করেছেন। আর মানে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে মানে মধ্যমেয়াদী থেকে আপনারা একেবারে দীর্ঘমেয়াদীতে যাবেন, সেগুলো তো হবে মেগা প্রজেক্ট, ছোট প্রজেক্ট থেকে মেগা প্রজেক্টে যাবেন, সেটা আরেকটা কথা। কিন্তু আমি আসলে আবারও একটু গোলাম মোয়াজ্জেমের কাছেই যেতে চাই যে উনি যেটা বললেন যে আমরা একটা বর্ণনা বা আমরা জানি কি কি হয়েছে, কিন্তু ভেতরের অনেক খবর যে আরেকটু ভালোভাবে গুড ম্যানেজমেন্ট হলে আরেকটু বোধহয় আমরা তাড়াতাড়ি রিচ করতে পারতাম। সেটা আপনাদের গবেষণায় কি বলে? আমরা আসলে 2 বছর আগে কিছু গবেষণা করে বিভিন্ন প্রকল্পে ক্যাপাসিটি ইউটিলাইজেশন কতটা হয় সেটি বোঝার চেষ্টা করেছিলাম, এবং কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলোর প্রাইসিংগুলো দেখছিলাম। তো দুটো জায়গাতে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে যথেষ্ট দক্ষতার ঘাটতি আছে এবং এখানে উন্নতির সুযোগ আছে। এমনকি আজকে আমি আসলে আপনার অনুষ্ঠানে আসার আগে কিছু পত্রিকা দেখে আবার যখন আসছিলাম তখন মনে হলো যে না, আমার কথাটি বলা উচিত। এবং কুইক রেন্টালের রিসেন্ট প্রাইসিং নিয়ে আসলে সমস্যাটা আরও একটু এমন জায়গায় গেছে, এখানে কিছুটা স্বচ্ছতারও ঘাটতি আছে মনে হচ্ছে। আমরা যখন 2 বছর আগে যখন কুইক রেন্টালগুলোর প্রাইসিং দেখছিলাম তখন সেই সময় পর্যন্ত সেগুলো আসলে প্রথম মেয়াদগুলো শেষ করছে এবং দ্বিতীয় মেয়াদের চুক্তিগুলো হচ্ছে তাদের। তো তখন যে যুক্তিটা, যে কথাটি ভাই আসলে সঠিকই বলেছেন যে কুইক রেন্টালগুলো মূলত ছিল ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য, কিন্তু 7 বছর পরেও আসলে এটিকে ক্রাইসিস ম্যানেজমেন্ট টুল হিসেবে দেখবার সুযোগ আছে কিনা সেটি একটি দিক। মানে তাই কি এখনো তো বোধহয় ক্রাইসিস ম্যানেজমেন্ট টুল হিসেবে হয়তো না, কিন্তু আমরা এগুলোকে আমরা কন্টিনিউ করছি। কন্টিনিউ করছি, যেটা এটা বাতিল করে দিলে একটু খরচ বেশি, আর এটা চালালে বোধহয় একটু লাভজনক হয়, সেটা বলছেন। আপনি স্বচ্ছতার কথা বলছেন, নিশ্চয়ই মোহাম্মদ হোসেন সেটা বলবেন। দুটো বিষয় আসলে আমাদের কাছে কখনো কখনো মনে হয়েছে যে কোনো ক্ষেত্রে কি এমন হচ্ছে কিনা যে সরকারের যে সমস্ত কম ব্যয়বহুল প্রকল্প যেগুলো প্রক্রিয়াধীন রয়েছে বা বাস্তবায়ন রয়েছে, এগুলোকে আসলে বাস্তবায়নটি দ্রুত করে কুইক রেন্টাল থেকে বেরিয়ে আসা যেত কিনা। আমাদের কাছে কখনো কখনো মনে হয়েছে যে সেটি সম্ভব ছিল এবং এখনো সেটি আছে। কোন ক্ষেত্রে শ্লথগতির পেছনে অন্য কোনো কিছু কারণ আছে কিনা সেটি আমার মনে হয় যে স্পেসিফিক কোন প্রকল্পের কথা বলবেন কিনা, যে না এটি তা বলার সুযোগ নেই। ইন জেনারেল কুইক রেন্টাল গুলো ডিফারেন্ট ভাবে কোশ্চেনটা বলি যে তাইলে ইন এ ওয়ে একটু ধরেন অদক্ষতা অথবা নেগলিজেন্স ইত্যাদি ইত্যাদি নানান কারণে কুইক রেন্টালটাকে আমরা একটু মানে একটু লম্বা সময় রাখতে দিচ্ছি, এমন কি বিষয়টা? তার থেকে হয়তো কিছুটা বেশি বিষয়টি। তো সেই জায়গাটি আমার মনে হয় যে সরকারের একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, কেননা কুইক রেন্টালগুলো যখন নেওয়া হয়েছিল তখন অনেক বেশি ঝুঁকির মধ্যেই বিনিয়োগকারীরা এসেছেন এবং তারা বিনিয়োগ করেছেন এবং একটা বড় ক্রাইসিস থেকে আসলে আমরা বেরিয়ে এসেছি। কিন্তু যখন দ্বিতীয়বার যখন প্রাইসিং হলো তখন আমাদের যুক্তিটি ছিল যে দ্বিতীয়বার যখন প্রাইসিং হচ্ছে তখন তো এর মূল্যটি যে মাত্রায় তার রেটগুলো ঠিক করা হয় সেটি তো প্রথমবারের থেকে কম হওয়া উচিত। আমাদের যুক্তিটা এই কারণেই যে কুইক রেন্টালগুলো এস্টাবলিশমেন্ট কস্ট কিন্তু দ্বিতীয়বার আর নেই, তখন এটি শূন্য। সুতরাং দ্বিতীয়বার আর প্রথমবারের যে এস্টাবলিশমেন্ট কস্টের জন্য যে ব্যয় দ্বিতীয়বার সেটি আসলে থাকার কথা না। সুতরাং প্রাইসিংটা আরো কম হওয়া উচিত, এস্টাবলিশমেন্ট কস্টটা আর যোগ করার সুযোগ নেই, কারণ এটি জাস্ট কন্টিনিউয়েশন হচ্ছে অথবা কেউ রিপ্লেস করছেন সেটি ফলে, কিন্তু সেটি অনেক সময় হয়নি।
উপরন্তু গত বছর কিছু প্রকল্প যেটি কুইক রেন্টাল এক্সটেনশন করা হয়েছে, তখন আবার প্রাইস দেখা গেল কমানো হয়েছে। সেটার যুক্তিটা বোঝা গেছে যে আগের বার থেকে কমানোর একটা যুক্তি আছে। কিন্তু এবছর আবার আমরা দেখছি 6টি রেন্টাল সম্ভবত অতি সম্প্রতি করা হয়েছে, মূল্য আবার দ্বিগুণ পরিমাণে বাড়ানো হয়েছে। আমাদের কাছে এই বাড়ানোর যুক্তিটা খুব পরিষ্কার না। ফলে আমি দক্ষতার জায়গার যখন বলছি তখন আসলে এই জায়গাগুলোর কথা বলছি। এগুলো নিয়ে কথা বলবেন না, মোল্লামজাদ একটু যোগ করবেন নিশ্চয়ই। না, এই জায়গাটাতে মানে আমার যোগ করার কিছু না, আমার একটা কোয়ারি আছে। মজেম সাহেব যে জিনিসটা বললেন যে মানে 6টার চুক্তি নবায়ন করতে যে মূল্য বাড়ানো হয়েছে, এটা নিউজ পেপারের রিপোর্ট নাকি আপনাদের মানে অনুসন্ধানের তথ্য? আমি যে তথ্যটি দিচ্ছি সেটি হচ্ছে নিউজ পেপারে এই তথ্যটি এসছে। এবং শেষ করি, যেহেতু বলেছেন শেষ করি। এবং বাড়ানোর পিছনে দুটো যুক্তি দেখানো হয়েছে। যে 2010 সালে যখন প্রকল্পগুলো নেওয়া হয়েছিল তখন তেলের মূল্য যেটি কোন কি তেল ইউজ করা হয়, ফার্নেস অয়েলের যে মূল্য, সেই তুলনায় 2016 সালে সে ফার্নেস অয়েলের মূল্য অনেক বেড়েছে। সেই কারণে এটির ব্যয় বৃদ্ধির যুক্তি রয়েছে। আরেকটি বলা হয়েছে যে এক্সচেঞ্জ রেট যেটি 2010 সালে ছিল সেই তুলনায় এক্সচেঞ্জ রেট আরও ডিভ্যালু করেছে, ফলে সেই কারণে মূল্য সমন্বয় ছিল। আমার প্রশ্নটি এই কারণে আমি একটু উৎসাহী হলাম, তাহলে গত বছর যখন ফার্নেস অয়েল যখন এবছরের থেকে বেশি ছিল, এবছর কিন্তু 42 টাকা, গত বছর 60 টাকা ছিল, এবং এক্সচেঞ্জ রেট হয়তো এটার কাছাকাছি ছিল, তখন কিন্তু মূল্য কমিয়ে ধরা হয়েছিল। কিন্তু এই প্রকল্পগুলোর জন্য আবার মূল্য বাড়িয়ে ধরা হচ্ছে। এই জন্য আমার কাছে যে মানে এই জায়গাগুলোতে স্বচ্ছতার জায়গা আমি একটু কন্টিনিউ করি, যেটা হচ্ছে যে বাংলাদেশে যত মানে কুইক এবং রেন্টাল পদ্ধতির নামে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, তার প্রতিটির জন্য ট্যারিফ ক্যালকুলেশন করা হয়েছিল ফার্নেস অয়েলের দাম 26 টাকা ধরে প্রতিটির জন্যে। তো এখন 42 টাকা মানে 26 টাকার চেয়ে কিন্তু বেশি। আর ফিউয়েল হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা কন্ট্রাক্টে এটা পাস থ্রু আইটেম। একটা সেকেন্ড একটু যোগ করুন। মানে না, আমি শেষ করি। সম্ভবত যে রিপোর্টার এই রিপোর্টটি করেছে, মানে আমি একজন রিপোর্টার, তো আইদার আমি মানে ভেবেছি যে আমি এই রিপোর্টটা করে সরকারকে একটু খোঁচা দিলাম। কিন্তু আমার এখানে প্রশ্ন আছে, আপনি বলেছেন যে 26 টাকা দরে লিকুইড ফুয়েল সেটার দাম ধরে করেছে। এটা তো একটা সময়সীমা আছে, যে ধরেন কুইক রেন্টাল মানে তো কুইক, এটার হয়তো 5 বছর একটা ডিউরেশন। আপনি তো এখানে 26 টাকা বললাম যে আপনার কাছে ইভেন আমার বন্ধু আপনার বন্ধু মাহমুদ হোসেনের কাছেও কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বা রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, আমার কাছে কিন্তু এগুলো লিকুইড তেল ভিত্তিক বেসরকারি খাতের পাওয়ার প্ল্যান্ট। আমার কাছে এগুলো রেন্টাল বা কুইক রেন্টাল না, এটা হচ্ছে পদ্ধতি। আমরা দুটা পদ্ধতি করেছিলাম সময়কালের উপর ডিপেন্ড করে। তার কারণ হচ্ছে সেটাই বলছি, সেই সময়কালের মধ্যেই তো 26 টাকা নির্ধারিত থাকবে। বাংলাদেশ হচ্ছে যখন প্রচুর মানুষ বাংলাদেশের অনভিজ্ঞ বিদ্যুৎ খাতের ব্যবসায়ীরা যখন হুমড়ি খেয়ে পড়লো, সরকার তার সুযোগ নিয়ে এত কম দামে এই চুক্তিগুলো করেছে। যেমন 26 টাকা দরে 1 ইউনিট বিদ্যুতের ফিউয়েল কস্ট হচ্ছে 6 টাকা 72 পয়সা দেখিয়ে ওই চুক্তি করা হয়েছে 6 টাকা 92 পয়সা। তাহলে যদি একটা 1 ইউনিট বিদ্যুতের ফিউয়েল কস্ট হয় 6 টাকা 72 পয়সা, যে উদ্যোক্তা এই চুক্তিটা করলো 6 টাকা 92 পয়সায়, সে কি ঘর থেকে পয়সা নিয়ে এসে দিয়ে 5 বছর বিদ্যুৎ কেন্দ্র চালাবে? এই যে এক্সটেনশনটা করছে এখন সরকারের দুইটা পদ্ধতি। আমি শেষ করিনি প্লিজ। মানে শ্যাডো ছিল ব্যাপারটা, যে বলেছে শ্যাডো না, এটা কখনোই শ্যাডো ছিল না, এটা ক্লিয়ার ছিল। মানে এখন আমরা যারা দীর্ঘদিন ধরে জ্বালানি খাতের রিপোর্ট করছি, আমি একটা জিনিস যদি হাইড করে যাই, ওই রিপোর্টে কিন্তু মানুষকে বিভ্রান্ত করা যাবে। যত প্রজেক্ট বাংলাদেশে এখন হচ্ছে এবং আমদানি করা জ্বালানি নির্ভর প্রকল্প যখনই হবে, তখন ফিউয়েল পুরো দাম নির্ধারণের ক্যালকুলেশনের সাথে ব্যবহার হবে না। ফুয়েলের কোনো ফিক্স রেট, যেমন এখন কয়লার ক্ষেত্রে $110 কয়লার দাম ধরে একটা পরিকল্পনা করা হচ্ছে বা টেন্টেটিভ প্রাইস ক্যালকুলেশন করা হচ্ছে, কিন্তু কয়লার দাম $160 হয়ে যেতে পারে, তখন কিন্তু ওই প্রাইস আর থাকবে না। বা কয়লার দাম $80 হয়ে যেতে পারে, তখন ওই প্রাইস আর থাকবে না। বিষয়টা হচ্ছে, আমার মনে হয় যে বাংলাদেশে পিকিং পাওয়ার প্ল্যান্ট হিসেবে যে পাওয়ার প্ল্যান্টগুলো চলতো, এগুলো ছিল গ্যাস বেসড। গভর্নমেন্ট ইতোমধ্যে উপলব্ধি করেছে যে গ্যাস এই বছর এসে পাওয়ার প্ল্যান্টের জন্য 1800 মিলিয়ন ঘনফুট গ্যাস সাপ্লাই দেওয়ার কথা ছিল, কিন্তু 1100-র বেশি দিতে পারছে না, অধিকাংশ সময় দিচ্ছে 1000। তো গভর্নমেন্ট একটা জিনিস কিন্তু
মানে পরিষ্কার না করলেও আমার বিবেচনায় যেটা মনে হয় গভর্নমেন্ট মনে করেছে যে বাংলাদেশের জন্য পিকিং পাওয়ার প্ল্যান্ট দরকার আছে, যার কারণে এই রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলোকেই আসলে লিকুইড ফুয়েল বেস রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বা সাব কুইক রেন্টাল আপনি যেটাই বলেন বা আইপিপি, এই পাওয়ার প্ল্যান্টগুলোকে পিকিং পাওয়ার প্ল্যান্ট হিসেবে ধীরে ধীরে কনভার্ট করা হচ্ছে। আচ্ছা, আপনি যেটা বলছেন যে বিষয়টি বলছিলেন গোলাম মোয়াজ্জেম যে স্বচ্ছতা, না আমি কিন্তু শেষ করিনি, আপনি যদি এটা শেষ করতে না দেন তাহলে কিন্তু এই জিনিসটা অসম্পূর্ণ থেকে যাবে। আমি ব্রেকে যাব, সেজন্য আপনি যদি সংক্ষেপে একটু। না আমি সংক্ষেপেই বলছি। তো এখন এই বিষয়টা মোহাম্মদ হোসেন সাহেব ভালো বলতে পারবেন যে গভর্নমেন্টের এই পরিকল্পনা কি, গভর্নমেন্ট আরো লোকেশন ভিত্তিক আরো 1000 মেগাওয়াট লিকুইড ফুয়েল বেস পাওয়ার প্ল্যান্ট করেছে। তো আমাদের সিস্টেম যদি হয় 24,000 মেগাওয়াট, তখন যদি আমার সিস্টেমে 4000 মেগাওয়াট লিকুইড ফুয়েল বেস পাওয়ার প্ল্যান্ট থাকে, পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু এটা খুবই মিনিমাম এবং এটা থাকতেই পারে। অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি সালাউদ্দিন বলছিলাম ইন্দিরা রোড থেকে। জি আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এনার্জি অডিট করে আমাদের ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন আমরা যে বাসে ডিভাইসগুলো ইউজ করি ওখানে কি কিছুটা বিদ্যুৎ সাশ্রয়ী ডিভাইসগুলো ইউজ করে 50 থেকে 100 মেগাওয়াট টার্গেট করতে পারি কিনা, যে এই ধরনের ডিভাইসগুলো করলে তো আমাদের ইফিসিয়েন্সিটা বেড়ে যাচ্ছে। আর হচ্ছে যে বিশেষ করে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি এটা এক্সপেন্সিভ হয়ে যায়, এই ক্ষেত্রে একটু গভর্নমেন্ট থেকে সহজ সূত্রে কিছু ঋণ পাওয়া গেল, এই ধরনের কিছু ইনিশিয়েটিভ নিতে পারি কিনা। আপনি কোন ডিভাইসের কথা বললেন? আমি বলছি এনার্জি এফিশিয়েন্সি ডিভাইস, যেমন আমাদের রিরোলিং মিলগুলোতে প্রচুর এটা ইন্ডাস্ট্রিয়াল এবং হাউসহোল্ড দুই জায়গায় আমরা অডিট করে দেখলাম যে ইয়েস আমরা এখান থেকে এই ধরনের ডিভাইস ইউজ করে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক সুন্দর প্রশ্ন। আমি জানি মোহাম্মদ হোসেন এই প্রশ্নের উত্তর দিবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন। বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদযাপন করছে বাংলাদেশ এবং এবারের স্লোগান অদম্য বাংলাদেশ। আমরা এই স্লোগান নিয়ে আজকের নিউজ আওয়ার এক্সট্রা সাজিয়েছি। সঙ্গে আছেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হুসাইন, সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আমাদের সঙ্গে আছেন, এবং আছেন এনার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্লা এম আমজাদ হোসেন। আমরা বিরতিতে যাবার আগে অনেকগুলো ইস্যু ছিল। একজন দর্শকও এনার্জি এফিশিয়েন্ট ডিভাইস ইত্যাদির কথা বলেছেন। কোন জায়গা থেকে শুরু করবেন? একটু ডিবেটের জায়গাও আছে, স্বচ্ছতা নিয়েও প্রশ্ন আছে। আমার মনে হয় আমার যে দর্শক ভাই সালাউদ্দিন ভাই যে প্রশ্ন করছেন ওনাকে অপেক্ষমান রাখাটা ঠিক হবে না, ওনার বরং প্রশ্নের উত্তরটা দিয়ে আমি শুরু করতে চাই। এবং আমি মনে করি ওনার প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। এবং আমরা যে অডিট করে যে কথাটা শুরু হলো যেটা দিয়ে যে এনার্জি এফিশিয়েন্সি, আসলে দ্যাট ইজ দ্য মেইন পার্ট অফ দ্যাট এনার্জি এফিশিয়েন্সি। এবং আমরা সালাউদ্দিন ভাই তথা সকল দর্শকরা অবগতির জন্য জানাতে চাই যে আমাদের এই এনার্জি এফিশিয়েন্সি, নবায়নযোগ্য জ্বালানি, এনার্জি অডিটিং এইসব করার জন্য কিন্তু আমরা একটা নোডাল এজেন্সিও আমরা ক্রিয়েট করেছি, সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু এর জন্য কাজ করে যাচ্ছে। এবং আমাদের ইতিমধ্যে তারা এনার্জি অডিটিংয়ের উপর অ্যাকশন প্ল্যান করেছে, এবং এনার্জি এফিশিয়েন্সি যে মাস্টার প্ল্যানটা সেটা অনুযায়ী 2030 সাল নাগাদ আমরা ইন্ডাস্ট্রিগুলোর যে এফিশিয়েন্সি আমরা লেভেল, অর্থাৎ এর যে ইউসেজটা সেটা 30% আমরা কমিয়ে নিয়ে আসবো, এই ধরনের একটা আমরা অ্যাকশন প্ল্যান করেছি। সো আমি সালাউদ্দিন ভাইয়ের মাধ্যমে দর্শককে আশ্বস্ত করতে চাই যে কথাটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে আমরা এনার্জি এফিশিয়েন্সি বা সাশ্রয়ী যে ব্যবহার, শুধু বিদ্যুৎ নয়, এর প্রাইমারি জ্বালানিটা খুব ইম্পর্টেন্ট, সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং সে ব্যাপারে আমরা বলছিলেন জনগণের সম্পৃক্ততার কথা, হ্যাবিট চেঞ্জের মাধ্যমে অনেক কিছু করার যায়। এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর বক্তব্যটা শুনলাম যে উনি নিজেই বলছেন যে আমি প্রধানমন্ত্রী হিসেবেও আমি ঘর থেকে বের হওয়ার সময় সুইচ অফ করে আসি, সুইচ অন অ্যান্ড অফ। এটার মধ্যে গোটা আমাদের টোটাল
বিদ্যুতের যে ব্যবহার সেটার একটা ইন্টারেস্টিং একটা পার্সেন্টেজ বোধহয় বেরিয়ে আসে যদি আমাদের হ্যাবিটটা ভালো হয়। অনেক এটা গ্রাহক এন্ডে আমরা ইজিলি আমরা এই যে আমাদের যে সাশ্রয়ী যে মনোভাবটা সেটা আমরা তৈরি করতে পারি এবং সেটা হচ্ছে। আর উনি যেটা বললেন সেটা হলো যে বেসিক্যালি যে বড় গ্রাহক অর্থাৎ ইন্ডাস্ট্রি গ্রাহক যারা শিল্প গ্রাহক, এবং এর পাশাপাশি উনি যেটা বললেন ইনসেনটিভ অবশ্যই, এবং সে ব্যাপারে কিন্তু ইনসেনটিভের ব্যবস্থা তারা যদি কোনো একটা ইন্ডাস্ট্রিকে যদি এনার্জি অডিটিংয়ের মাধ্যমে তারা যদি সেটাকে এফিশিয়েন্ট করতে চায় সেটার জন্য ইনসেন্টিভ মেকানিজমের ব্যবস্থা রয়েছে। আমাদের আসলে যে এটি নিউজের একটি রেগুলার অনুষ্ঠান পাওয়ার টক আছে এবং আমরা এই এনার্জি অডিট এবং এনার্জি এফিশিয়েন্ট যে যন্ত্রপাতির কথা আমরা যেটা বলি সেগুলো নিয়ে কিন্তু অনেক বিস্তারিত আলোচনা হয়। আপনি ছিলেন একটাতে। যাই হোক, আমরা কি পরের জায়গাটিতে যাব নাকি গোলাম মোয়াজ্জেম একটু যোগ করবেন যে বিষয়টি নিয়েই কথা হচ্ছিল যে মধ্যমেয়াদীর বা এখন এই অদম্য বাংলাদেশ সেখান থেকে আরেকটু এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে এফিশিয়েন্সির কথা বলছিলেন, একটু অস্বচ্ছতা, একটু নানান জায়গায় একটু প্রশ্ন উঠেছে, সেই জায়গাটাও বোধহয় এড়ানো যেত, সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। প্রথমত হলো যে মানে এখন এত ভালো ভালো অনেক উদ্যোগ, তো ফলে ওর ভিতরে এই ছোট ছোট বিষয়গুলো হয়তো অত গুরুত্ব পাচ্ছে না, ফলে এই জিনিসগুলো একটু আমরা পাশে দেখছি। কিন্তু আবার যদি আপনি একটু ভিতরে ভেঙে দেখেন তাহলে দেখবেন যে প্রচুর প্রকল্প কিন্তু এখন বিদ্যুৎ মন্ত্রণালয়ের হাতে, এবং এবছর তাদের বাজেটও বৃদ্ধি করা হয়েছে এবং সম্ভবত প্রায় 80% বেশি টোটাল এনার্জি রিসোর্সের যে বাজেট সেটা এই খাতের বিদ্যুৎ খাতের জন্য সেটার আসলে বরাদ্দ। কিন্তু প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও কিন্তু আসলে মানে আরও গতি বৃদ্ধির প্রয়োজন রয়েছে। আমি একটু আগে দেখছিলাম যে একটু আগে ভাই যেটা বললেন যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের দিকে আগামীতে সরকারের যাওয়ার পরিকল্পনা, এর ভিতরে প্রায় 29টি প্রকল্পের একটি লিস্ট পেলাম আমি ওয়েবসাইট থেকে। তো সেই প্রকল্পগুলো কিন্তু এখন বাস্তবায়নের মাধ্যমে আসলে বিদ্যুৎ খাতের পরিবর্তনটি আনা, এবং দীর্ঘমেয়াদী এটির বিকল্পও নেই, কেননা গ্যাস যেহেতু কমে আসছে, আবার তেলের প্রাপ্যতা রয়েছে, এবং কিন্তু আবার কয়লার প্রাপ্যতা রয়েছে, সেটিকে ব্যবহার করে এটি। কিন্তু আমি বলছিলাম যে আমরা যদি বাস্তবায়নের ক্ষেত্রে যদি পরিস্থিতি দেখি তাহলে যতগুলো বছরওয়ারি বাস্তবায়ন দরকার তার থেকে বাস্তবায়ন হারটি কিন্তু তুলনামূলকভাবে কম। এটি শুধুমাত্র বড় প্রকল্পের জন্য নয়, ছোট অনেক প্রকল্পের জন্য এই জিনিসটি হচ্ছে, সুতরাং সেটি একটি দেখার বিষয়। আমার মনে হয় আমার পূর্ববর্তী আলোচনার যে একটা পার্ট যেটা ইম্পর্টেন্ট সেটা আমি একটু অ্যাড্রেস করতে চাই, কারণ আসলে আমি মোল্লা আমজাদ এবং ডক্টর মোয়াজ্জেমের এই কথোপকথন বলি বিতর্ক আমি বলতে চাই না, আমি খুব এনজয় করছিলাম, কারণ উনি একজন সাংবাদিকের রিপোর্টিংয়ের সূত্র ধরেই কিন্তু এই প্রশ্নটা উত্থাপন করলেন, আরেকজন সাংবাদিক কিন্তু আউটরাইটলি কিন্তু সেটাকে উনি কন্ডেম করলেন। সো এদিক দিয়ে আমি খুব কমফোর্টেবল অবস্থায় আছি। তারপর আমার মনে হয় যে একটু আমাদের সরকারের তরফ থেকে আমাদের অবস্থানটা কি, ডক্টর মোয়াজ্জেমের কথাতে বলি যে আসলে যে কুইক রেন্টাল বা রেন্টাল যা বলি, যদিও মোল্লা আমজাদ সঠিকভাবে বলছেন যে আমাদের এই কুইক রেন্টাল এখন যে স্টেট অফ ইতে আসেন, যে স্টেটে আসেন, সেটা কিন্তু দিস ইজ নো মোর এ কুইক রেন্টাল। অর্থাৎ আমরা যখন 2010 সালে রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র এনেছি, এর বিশেষণটা লিখেছি যে কারণ আমরা কুইকলি আনতে পেরেছি, অর্থাৎ 4 মাসে আমরা একটা বিদ্যুৎ কেন্দ্র এনেছি যেটা জনগণের জন্য, এবং ইট ওয়াজ এ ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট। এখন রেন্টাল বলি এবং বা আইপিপি বলি, একটা ট্যারিফ কীভাবে নির্ধারিত হয়, এর দুইটা পার্ট থাকে। রেন্টালের ক্ষেত্রে হয় রেন্ট প্লাস এনার্জি কস্ট, কেমন, এবং এই দুটো মিলে আমরা যেটা করি যে সেটা হলো একটা রেফারেন্স ট্যারিফ দেওয়া হয় এবং সেটা লেভেলাইজড ট্যারিফ হয়। এই এনার্জি প্রাইস যেটা, ইট মে বি গ্যাস, ইট মে বি ফার্নেস অয়েল, ডিজেল, এটা একটা আপনার একটা রেফারেন্স প্রাইস ধরে এটাকে করা হয় টু হ্যাভ এ লেভেল প্লেইং ফিল্ড। যে ধরেন 10 টাকা আছে ধরে নেওয়া হয়, যেটা উনি বললেন 26 টাকা আমি ধরলাম, ধরে এরপরে আমি তাকে ক্যালকুলেট করে বলি যে কোনটা টেপ হয়, এবং এটা কিন্তু পাস থ্রু আইটেম, অর্থাৎ আমি যত টাকা দিয়ে সে তেল কিনে আমি তাকে ওই টাকাটা দিয়ে দিব। সো বেসিক ডিফারেন্সটা হলো রেন্টের ক্ষেত্রে, যে আমি মিস্টার এক্সকে কত রেন্ট দিলাম, ওয়াইকে কত দিলাম, জেডকে কত দিলাম। এবং আমরা যখন এই রেন্টারগুলো এখন এক্সটেনশন করি, আমরা
মেইনলি যে এই যে রেন্টটা, সেটা কিন্তু আমরা তাকে ওইভাবেই বলে দিয়েছি যে ইউর রেন্ট হ্যাজ অলরেডি বিন ওভার ফর দ্য লাস্ট 3 years or 5 years, কারণ তোমাকে আমি 5 বছর ধরে দিয়েছি, সো ইউ উইল নট গেট এনি রেন্ট, সো হোয়াট উইল গিভ ইউ দ্য ফুয়েল প্রাইস, আর তুমি যে মেনটেন্যান্স করবা বড় 3 বছরের জন্য, তোমাকে একটা মেনটেন্যান্স দিয়ে দেবো। সুতরাং আমিও ওনাকে মানে ওটা ওটার মধ্যেই ছিল, আমরা যতই শ্যাডো বলি আর যাই বলি না কেন, এবং ভেরি মাচ ট্রান্সপারেন্ট, এবং আমি ওই সেজন্য আর্টস করব ওনাকে যে প্লিজ গো ইনটু দ্য ডিপ, আপনারাই তো থিঙ্ক ট্যাঙ্ক, বরং এগুলো দেখে ওই যে আমাদের পত্রিকার রিপোর্টিং অনেক সময় রিপোর্টার ভাইরা হয়তো একজনের কাছে যান, আলাপ করে দামটা শুনলেন যেটার কত 16-12 টাকা, তখন বললো যে সেটা বৃদ্ধি হয়েছে, বাট এর কোনো সুযোগ নাই। আমি যেটা বললাম যে একটা ভেরি ক্লিয়ার কাট একটা গ্রামার আছে যখন আমি ট্যারিফ নির্ধারণ করি, সেখানে কোনো ট্রান্সপারেন্সির কোনো সুযোগ নাই, এবং এগুলি এখন এই বিষয়টা এখন পরিষ্কার। আমরা একটু সামনে এগোবো আর কি, যে অদম্য বাংলাদেশের কথা কিন্তু বলা দরকার, যেটা হচ্ছে মাহমুদ হোসেন সাহেব যেটা বললেন, যে মানে আমার কথার সূত্র ধরেই উনি বললেন যে এটা নো মোর রেন্টাল, অথবা আমি একটু আমার মনে একটু আমি শেষ করে দেই। আমরা এই যে ওনার গ্যাথারতে বা আমাদের দর্শকদের গ্যাথারতে বলি যে আমরা যে রেন্টালগুলি এক্সটেনশন করেছি, আমরা যদি পূর্ববর্তী যদি এর যদি ধরি, আমরা প্রায় 3,500 কোটি টাকা সেভ করতে পেরেছি বিকজ অফ দ্য রিডাকশন অফ দ্য রেন্ট। আমার মনে হয় সেই কথাটা একটু বলে দেওয়া ভালো, কারণ তথ্য না থাকলে কি ভেগ কথা হয়, সেটা আমি এই জন্য বলে দিলাম। জি, গভর্নমেন্ট কিন্তু, আমি একটা কথা বলে নিব, মানে গভর্নমেন্ট কিন্তু অলরেডি মানে ইন্টারনালি ডিসাইডই করে ফেলেছে যেগুলো নো মোর মানে রেন্টাল অর মানে ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য যে পাওয়ারগুলো করা হয়েছিল, এইগুলোকে কিন্তু ধীরে ধীরে আইপিপিতে কনভার্ট করে তারা ইয়েতে নিয়ে যেতে যাচ্ছে, পিকিং পাওয়ার প্ল্যান্টে। কিন্তু গভর্নমেন্টের এটা কিন্তু ডিক্লেয়ার করে ক্লিয়ার করা উচিত ছিল, এটা কিন্তু গভর্নমেন্ট করছে না। তাহলে আর এই যে 1 বছর আমি পর বাড়াইলাম, 2 বছর পর আবার বাড়াইলাম, না আসলে প্রশ্নটা আসবে এই জন্য, কারণ এটা হলো কি যে কন্ট্রাকচুয়ালি দিজ আর রেন্টাল, বাট প্র্যাকটিক্যালি দিজ আর নো মোর রেন্টাল। কারণ ওই যে উনি যেটা বললেন যে আইপিপির যেরকম 2 পার ট্যারিফ থাকে, একটা হলো এনার্জি প্রাইস, আরেকটা হলো ম্যানেজমেন্ট কস্ট, তার ক্যাপাসিটি প্রাইস। সো প্র্যাকটিক্যালি এগুলো এখন আইপিপি, বাট কন্ট্রাক্টে কিন্তু আমরা একটু এগোতে চাই, কারণ মানে বিদ্যুৎ সপ্তাহ উদযাপন করছেন, শুধুমাত্র এই কুইক রেন্টালে পড়ে থাকলে হবে না, এবং এফিশিয়েন্সি নিয়ে যে কথাটা উঠেছে সেটা আসলে অদম্য কেন, আমরা আগামী বছর অদম্য আরো বেশি কিছু সেলিব্রেট করতে চাই, সেলিব্রেশনের জায়গাটা। আমার মনে হয় যে আমি যে একেবারেই সাংবাদিকদের তথ্য ব্যবহার করেছি তা না, আমরা যেটি বলছিলাম যে 2 বছর আগে আসলে আমি সিপিডি থেকে এই ট্যারিফের উপরই কিছু ক্যালকুলেশন করেছিলাম, এবং সেই ক্যালকুলেশনের ভিত্তিতেই আমাদের কাছে মনে হয়েছে যে ট্যারিফ যখন নতুন করে পুনর্নির্ধারণ হচ্ছিল কন্ট্রাক্টগুলোর, সেখানে ট্যারিফ নেগোসিয়েশনের আরও সুযোগ ছিল সরকারের হাতে, এবং সেখান থেকে যে সেভের কথা বলছেন সেটা আরও হয়তো বেশি সেভ করা যেত, সেটা হচ্ছে একটা দিক। দ্বিতীয়ত হলো, যদি আমরা ধরেই নেই যে এগুলো আসলে আর ক্রাইসিস ম্যানেজমেন্ট টুল না, এগুলো আসলে এখন নর্মাল আইপিপি রেটে, তাহলে এটাও আমরা এক্সপেক্ট করতে পারি যে এগুলোর রেন্টগুলো আইপিপির কাছাকাছি বা সম পরিমাণের কাছাকাছি হবে। কিন্তু আপনি যদি এগুলোর প্রাইসিং দেখেন, তাহলে দেখবেন আইপিপির প্রাইস কোথায় এবং এগুলোর প্রাইস কোন পর্যায়ে রয়েছে, অনেক বড় গ্যাপ রয়েছে। তৃতীয়ত যেটি আমি এফাকে একটু বলি যে প্রাইসটা হলো ফুয়েলের জন্য, এটা আবার আপনার কোয়ারির কারণে আমি ওটা ফুয়েলের প্রাইসটা হলো ভেরি করে, আইপিপি গুলো ম্যাক্সিমাম হলো আমাদের গ্যাস ভিত্তিক, এবং সেখানে যে প্রাইসটা দেওয়া হচ্ছে আমি ফুয়েলের আমি সেখানেও আপনি চাইলে আমি রিপোর্টটা আপনাকে পাঠিয়ে দিই, মানে যে আমরা কিন্তু আরেকটু আমার মনে হচ্ছে আলোচনা যেহেতু না, আমি আসলে এই আলোচনাটা এখানে থাকতে চাইনি। আমি আসলে যেহেতু বলা হচ্ছে যে আমি যেগুলো বলেছি কথাগুলোর মধ্যে ভিত্তির ঘাটতি রয়েছে, আমি বলতে চাচ্ছি যে না, যথেষ্ট ভিত্তি আছে তথ্য উপাত্তে। রিসেন্ট কি হয়েছে সেটি নিয়ে হয়তো ওনারা আরো বলতে পারবেন, কেননা পত্রিকাতে কোম্পানিগুলোর নাম সহ কোন রেটে কত কমেছে বেড়েছে সেগুলো তথ্যপাত্র ছিল। তো ঠিক আছে, সেটি নিয়ে যদি ওনারা মনে করেন যে না, এগুলো নিয়ে তার মানে এই কুইক রেন্টালের প্রাইসিং নিয়ে যেই কথাই হোক না কেন, সেখানে আরেকটু বোধহয় যত্নশীল অথবা খোলামেলা হবে, অথবা পত্রিকার মধ্যে যেগুলো মিসলিডিং কোনো তথ্য যেন না যায়, সেটুকু অন্তত নিশ্চয়ই আমাদের প্রত্যাশা, তাই তো?
আমি মিসলিড হয়েছে কি না হয়েছে পত্রিকার রিপোর্ট আমি জানি না। যে এই যে আলোচনার যে বিষয়টি এসছে, আমরা একটু মিসলিডিং বলিনি, কিন্তু আমি কোন ভাবে দেখছি জিনিসটা সেটার উপর ডিপেন্ড করে আমরা একটু এগোবো। আমরা গোটা বিদ্যুৎ এবং এনার্জি সেক্টর নিয়ে আমাদের এই অদম্য বাংলাদেশ। একজন দর্শক আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি নুরুল ইসলাম তালুকদার বলছিলাম। জি, একজন মুক্তিযোদ্ধা। প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে দেশকে বিদ্যুতায়ন করার, এটা আমরা বুঝতে পারি, কিন্তু এত বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে 15,000 মেগাওয়াটে যাচ্ছে, গ্রামে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। এই বিদ্যুৎ যাচ্ছে কোথায়? কি সব কি চুরের পেটে যাচ্ছে? বিদ্যুৎ চুরের পেটে যাবে কিনা পুরা বিদ্যুৎ বিভাগ। আচ্ছা, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। থাকুন আমাদের সঙ্গে, একটা বিরতির পরে এই প্রশ্নের উত্তর পাবেন। বিদ্যুৎ ও জ্বালানি খাত অদম্য বাংলাদেশ আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম। বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক ফোন করেছেন, এত বিদ্যুৎ যাচ্ছে কোথায়, গ্রামের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এটা একটা কমন প্রশ্ন, অথবা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা পাচ্ছে না। একজন ভেটারেন ফ্রিডম ফাইটার নুরুল ইসলাম ভাই এবং ওনার যে আবেগপূর্ণ প্রশ্ন, এটাকে আমি 100% রেসপেক্ট করি এবং এই বিজয়ের মাসে আমি উনি সহ সকল মুক্তিযোদ্ধা যথা জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। উনি যেটা প্রশ্ন করেছেন, একজন গ্রাহক আসলে গ্রাহকের দৃষ্টিতে কীভাবে দেখবেন, যে আমরা বলছি 15,000 মেগাওয়াটের আমাদের ক্যাপাসিটি আছে, অথচ আমার ডিমান্ড কিন্তু এখনও 10,500 থেকে 11,000। তাহলে বিদ্যুৎ গ্রামে পাবে না কেন? আমরা কিন্তু টাইম অ্যান্ড অ্যাগেন একটা জিনিস আমরা অ্যাকনলেজ করেছি, বা আমি বলবো যে কনফেস করেছি, যে আমরা যেই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিগত 7 বছরে যে অর্জনটা আমরা করেছি, আমরা হয়তো একই এর পাশাপাশি প্যারালালি আমরা সঞ্চালন এবং বিতরণের ক্ষেত্রে আমরা পরিপূর্ণ যে সফলতা সেটা আমরা আনতে পারি নাই। এবং এটা হয়তো আবার পাল্টা হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে কি আপনাদের পরিকল্পনার কোনো ঘাটতি ছিল কিনা। আমি যেটা বলবো, না পাল্টা প্রশ্ন করব যে আসলে আগামী বছর সঞ্চালন এবং বিতরণ নিয়ে অদম্য বাংলাদেশ এরকম কিছু পালন করতে পারবেন কিনা। এটা খুব সুন্দর প্রশ্ন, এবং আমরা সেই কাজটি করে যাচ্ছি, যে আমরা আসলে এটাও যে এটা আমরা নিচ্ছি অতীত থেকে যে শিক্ষাটা, যে আমরা একসময় দেখছি যে বিতরণ লাইন আছে, খাম্বা আছে, কিন্তু বিদ্যুৎ নাই। এবং আমরা এটাও মনে করি যে বিদ্যুৎ শুরু হয় উৎপাদন, সঞ্চালন, বিতরণ। আমরা উৎপাদনের একটা যথেষ্ট সুস্থির অবস্থা আসছি। গত 3 বছর ধরে আমি আপনাকে বলবো, শুধু আগামী দিন না, গত 3 বছর ধরে কিন্তু আমরা সঞ্চালন এবং বিতরণের দিকে কিন্তু আমরা নজর দিয়েছি। এবং এবছরে আমাদের যে বাজেট এর 50-50 হলো, 50% উৎপাদনে, বাকি 50% আমাদের বিতরণের সঞ্চালনে। নুরুল ইসলাম তালুকদার ভাইকে আমরা আশ্বস্ত করতে চাই, এটা বিদ্যুৎ উৎপাদনের ঘাটতির কারণে নয়, এটা বরং আমাদের এই যে 1,08,00,000 ছিল, এখন 2,26,00,000 গ্রাহক, এই যে দ্বিগুণেরও বেশি গ্রাহক বাড়ছে, তাদের জন্য যে একটা বিতরণ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, সেটা এখনও কিছু বাকি আছে। যেই সব এলাকায় বাকি আছে সেখানেই আমাদেরকে ফোর্স সেট করতে, অর্থাৎ আমি যখন যে জায়গায় 5 জন গ্রাহক ছিল এখন 15 জন গ্রাহক হয়ে গেছে, ওই বিদ্যুতের তারটা, ওই ট্রান্সফরমারটা ওই গ্রাহকদের যখন সবাই একসাথে বিদ্যুৎ চায় দেওয়া যায় না বলে মাঝে মাঝে রেশনিং করতে হয়। এই ব্যাপারটা থাকবে না। আগামী 2 বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা এই যে বিতরণ ব্যবস্থার সীমাবদ্ধতা, সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো। গোলাম মুয়াজ্জেম, আমরা আরেকটু ছড়াতে চাই আজকের মানে টপিকগুলো অন্তত। ইনফ্যাক্ট আসলে গত বছর থেকেই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের এই সমস্যা বিষয়গুলো আলোচনা হচ্ছিল, গত বছরই বেশি আলোচনায় পড়ব, এবং সেটাকে মাথায় রেখে বেশ কিছু প্রকল্পও নেওয়া হয়েছে। এই গত পরশুদিন সম্ভবত প্রধানমন্ত্রী সঞ্চালন লাইনের একটি প্রকল্প অ্যাপ্রুভ করলেন। কিন্তু আবারও যেটি বলছি যে প্রকল্পগুলো আসলে সময় মতো শেষ হওয়া দরকার। মানে সেটি যেমন এবছরের বাজেটে 5টি সঞ্চালন সংক্রান্ত প্রকল্প রয়েছে,
এর সামগ্রিকভাবে 8টি প্রকল্পের এই মুহূর্তে আসলে কাজ চলছে, কিন্তু সময়কালের ভিতরে এর কোনোটি হয়তো শেষ করা যাচ্ছে না। সেই জায়গাটির দিকে নজর দেওয়া, তাহলে যেটি হবে যে উৎপাদনের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু বিতরণের একটা দুর্বলতার জন্য কিন্তু আমাদের দর্শকদের কাছ থেকে এই অভিযোগগুলো থাকছে। ফলে সঞ্চালন প্রক্রিয়ার আমার ধারণা উন্নয়নের দিকে আগামী দিনে আমার মনে হয় যে বেশি নজর দেওয়া দরকার। আর একই সাথে যে বড় রকমের যে লক্ষ্যগুলো, কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলো, সেটার ব্যাপারেও আমার মনে হয় যে সরকারের আরও জোরালোভাবে উদ্যোগ নেওয়া, সেই দিকেও আসলে খুব বেশি এখন পর্যন্ত এগোনো যায়নি। কিন্তু সরকার লক্ষ্য আবার ঠিক করেছেন যে 2030 সালে 50% কয়লা ভিত্তিক বিদ্যুৎ থেকে আসবে, সেরকম পরিকল্পনা। ফলে সেটা কিন্তু অনেক বড় টার্গেট এটি, এবং এটি করা গেলে আসলে বিদ্যুতের ব্যয়, উৎপাদন ব্যয় অনেক কমবে। আমরা আবার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বলবো, তখন কিন্তু আরো কিছু চ্যালেঞ্জ সামনে সেটাকে মাথায় রাখতে হবে, যেটা বললাম যে তার শুরুর বক্তব্যেই বলেছেন যে চ্যালেঞ্জেসগুলো, সেগুলো মাথায় রেখি, এবং ওই ক্যালকুলেশন, ওই হিসেবটাও কিন্তু প্রকল্পের মধ্যে আছে কিনা। আমার মনে হয় যে হ্যাঁ, এই বিষয়গুলো একটি বা দুটি প্রকল্প নিয়ে আসলে এখন এই মুহূর্তে কয়লা ভিত্তিক প্রকল্পের একটি বা দুটির ক্ষেত্রে আসলে এই বিষয়গুলো এসেছে। অন্যান্যগুলো এখন বাস্তবায়ন পর্যায়ে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জ হবে সেটি একটি দেখবার বিষয়। মূলত যেটি হচ্ছে যে জমি অধিগ্রহণ করে যে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ, সেই জায়গাটিতে আসলে বেশি চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। ফলে সেই জায়গাটির ক্ষেত্রে হয়তো সরকারের কৌশলী হবার প্রয়োজন হবে আগামীতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে। কৌশলী আমরা কি একটু মোহাম্মদ হোসেন, আপনি একটু বলবেন? আমি একটা জিনিস আমি শুধু বলতে পারবো যে আমি যদি গত 3 বছরের আমাদের কৌশল তো আর বলে দিলে আর কৌশল থাকে না, সেটা কৌশল বলবো যে আমি শুধু ওই যে প্রকল্প বাস্তবায়নের উনি দুইবারে বললেন, আমি উত্তর দেওয়ার সুযোগ হয়নি। যে একটা জিনিস যেটা, সেটা হলো যদি আমরা তথ্যের দিকে তাকাই, ডাটার দিকে তাকাই, যে গত 2-3 বছরের যদি আপনি বিদ্যুৎ বিভাগের যদি এডিপি বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্জন দেখেন, আমরা 100% অ্যাচিভ করেছি। তার মানে আমি ওই বছরের জন্য যেটা পরিকল্পনা নিয়েছি সেটা কিন্তু 100% অ্যাচিভ করেছি। এরপরও কথা থাকে যে না, তাহলে কি আমরা কি বলতে চাই, ডু উই ক্লেম দ্যাট উই আর অন ট্র্যাক অ্যাজ ফার অ্যাজ দ্য মেগা প্রজেক্টস আর কনসার্ন? নো, দ্যাট উই ডোন্ট ওয়ান্ট টু টেল। বাস্তব যেটা সেটা হলো যে হ্যাঁ, এরপরও কিছু মেগা প্রকল্প কিছুটা আমরা যে আমাদের টার্গেট টাইম থেকে আমরা পিছিয়ে আছি। যেমন আমাদের টার্গেট ছিল যে আমরা 2016 থেকে 19-এর মধ্যে আমরা 2-3টা মেগা প্রকল্প আনবো, যেগুলো হয়তো 19 হয়তো না, যে 19 থেকে সেটা 21-এর মধ্যে যাবে। এই 2 বছর বা 2.5 বছর যে পিছালো, সেটারও আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা জানেন। যেমন আমরা যদি বলি রামপাল কয়লা বিদ্যুৎ, সেই সুন্দরবনের ধ্বংস হবে এবং এটা পরিবেশের ক্ষতি হবে, কার্বন ইমিশন নিয়ে ঘুম নেই আমাদের দেশের কিছু পরিবেশবাদীদের। সো এইসব কারণে আমাদের কিছুটা হলো আমাদেরকে এগুলোর উপর আর বেশি কাজ করতে হয়েছে। প্রকল্প ডিজাইন নিয়ে আমরা আসলে অদম্য বাংলাদেশ, এটা সেলিব্রেট বারবারই বলছি। অবশ্যই আমরা বিদ্যুতের সুফল ভোগ করছি বলেই আমরা সেলিব্রেট শব্দটা ওইভাবে করছি, কিন্তু আবার বাংলাদেশের মানুষ হিসেবে দেশকে ভালোবাসে যারা, তাদের মধ্যে ওই কনসার্নটুকু তৈরি হয়েছে যে উন্নয়নের বিপরীতে যেই ক্ষতিগুলো হবে, বিশেষ করে সুন্দরবনকে নিয়ে, সেই কনসার্ন প্রকাশটাও কিন্তু একটু পজিটিভ বিষয়। আপনি বলতে গিয়ে একটা যেটা দেশকে যারা ভালোবাসে এটা বলে মনে হচ্ছে না সবাই ভালোবাসে, না এবং আমার মনে হয় যে জাতির জনক এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমি অন্তপক্ষে আমরা ক্লেম করতে পারি যে ওনার থেকে দেশকে বেশি কেউ ভালোবাসেন না। এবং সুন্দরবন যে আজকে যে ওয়ার্ল্ড হেরিটেজ নিয়ে বলেন, সেটা কিন্তু ওনার হাতের সৃষ্টি। সুতরাং ওই জিনিসগুলো অ্যাড্রেস করা হয়েছে। এবং আমি আবার উল্টা বলতে চাই যে তারা যে দেশকে ভালোবাসেন, এটা আমি বলবো না। একটু ডিফারেন্ট ভাবে যদি আপনারা ব্যাপারটিকে দেখেন, যে একটা প্রজেক্ট হচ্ছে এবং সেটা নিয়ে যখন নাকি সাধারণ মানুষ একটু কনসার্ন প্রকাশ করে, তার মানে হলো যে মানে এই যে আমরা কিছু জানি না, দেখবো আই ডোন্ট কেয়ার টাইপের জেনারেশন না বাংলাদেশের মানুষ। তারা সবকিছুতে আপনাদেরকে আমরা আজকে প্রশ্নও করি যে প্রকল্পগুলো কেন দীর্ঘায়িত হচ্ছে, তার মানে আমরা আসলে সবকিছু নিয়ে কেয়ার করি, আমরা ভালোবাসি। সো সরকারি থাকলেই ভালোবাসছেন, সাধারণ মানুষ হলে ভালোবাসা কম। আমি বরং আপনাকে বলবো যে এই পারসেপশনটা উল্টা ভাবে, যে যারা সরকারে আসে তাদের সমস্ত কাজ দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, জনগণ বিরোধী এবং জনস্বার্থের পরিপন্থী।
এটা ভাবা ঠিক নয়। আমরা যারা সরকারের জন্য কাজ করি তারা তো দেশের জন্য। হ্যাঁ, এখন হয়তো আমাদের যদি বলি যে ব্যর্থ, হয়তো আমরা ওই যে মুষ্টিমেয় কিছু লোককে বোঝাতে পারি নাই। আমি বলবো না যে দেশের সমস্ত জনগণ বোঝানোর বিষয়টা আসলে এখানে একটু ওই বোঝানোর জায়গায় কি কিছু ঘাটতি আছে? এখন একটা জিনিস যে আমরা তো আমাদের সমস্ত তথ্য উপাত্ত টেকনোলজি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এখন ওই একটা কথা আছে না, কেউ যদি কিছু কিছু লোক আছে যে জেগে যদি ঘুমায় তাকে আপনি জাগাতে পারবেন না। আচ্ছা, আপনি এটা রামপাল প্রজেক্ট নিয়ে বলছেন, তাই তো? জি জি জি। আমি একটু মোল্লা আমজাদকে কি নিয়ে কথা বলবো? না, যে জেগে যে ঘুমায়, মানে উনি বলছেন যে এর আগে বোঝানোর জায়গাটা। আমি ওই জায়গাতে যাচ্ছি না, আপনি যেখানে ছাড়লেন। আমি মানে আমার মতন করে যদি মানে মানে কথা বলার অ্যালাউ করেন তাহলে বলি। সেটা হচ্ছে মোহাম্মদ হোসেন সাহেব বললেন যে আমি সরকারের সব কথা বলে দিচ্ছি। এখন ঘটনা হচ্ছে আমরা আসলে এর আগে বললাম আমরা হচ্ছে 10,000 মেগাওয়াট উদযাপন, আমি বলছি যে এখন করছি 15,000 মেগাওয়াট উদযাপন। আমরা একটা জিনিস ক্লিয়ার করছি না যে আমাদের এই 15,000-এর মধ্যে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল আপৎকালীন বিদ্যুৎ উৎপাদন 2,000 ক্যাপটিভ পাওয়ার এটাও আছে। আমাদের নিজস্ব মানে গ্রিডের উৎপাদন ক্ষমতা আমদানি সহ 13,000, নাম্বার 1। নাম্বার 2, আজকের যে বিদ্যুৎ খাতের সাকসেস, গভর্নমেন্ট মোর দেন সাকসেস তার ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্যেই, এবং এটাকে মানে সাস্টেন করে রাখতে পারছেন এখন জন্যে আমি মোটামুটিভাবে অনেক ভালো বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি। ইতোমধ্যে সরকারের মধ্যমেয়াদী যে প্রকল্পগুলো প্রায় অধিকাংশ চলে আসছে, একটি দুটো বাদ দিয়ে, কিন্তু এটার ক্ষেত্রে 2 থেকে 3 বছর পর্যন্ত গভর্নমেন্ট তার পরিকল্পনা থেকে পিছিয়ে পড়েছে। এবং মেগা প্রকল্পগুলো যেমন রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রথম যখন পরিকল্পনা ঘোষণা করা হলো, এটা 2015 সালে এর প্রথম ইউনিট উৎপাদনে আসার কথা ছিল। এটা 2016, এখনো এর ফিনান্সিয়াল ক্লোজিংটা হয়নি। মানে রামপাল নিয়ে শুধু রামপাল না, আপনি এখানে রামপাল নিয়ে মানে পরিবেশের প্রশ্ন আসেন অন্য জায়গাতে, আমি এটা বলিনি। যেটা হচ্ছে আমার কাছে মানে আমি খুব শঙ্কিত এই কারণে যে আমাদের নিজস্ব এনার্জি, আমরা এখন পর্যন্ত আমাদের এনার্জির পুরো যোগান আসছে হচ্ছে গ্যাস থেকে। গ্যাস এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে যে 2018 থেকে গ্যাসের নিজস্ব গ্যাসের ক্রাইসিস অনেক বাড়বে। গভর্নমেন্ট একদিকে এই গ্যাস ঘাটতিটাকে মোকাবেলা করার চেষ্টা করছেন এলএনজি আমদানি করে, অন্যদিকে হচ্ছে আমাদের পরিকল্পনায়, আগের পরিকল্পনায় ছিল 50% বিদ্যুৎ আমরা করব কয়লা দিয়ে 2010-এ। নতুন পরিকল্পনায় বলা হচ্ছে যে আমরা 35% বিদ্যুৎ করব কয়লা দিয়ে, 35% করব মানে দিয়ে মানে এলএনজি এবং গ্যাস দিয়ে, আর বাকি 30% যেটা সেটার মধ্যে নিউক্লিয়ার আছে, রিনিউয়েবল আছে, লিকুইড ফুয়েল আছে, সব আছে। আমার কনসার্নটা হচ্ছে যে মানে আমরা এনার্জি আমদানি করে না, আমি দেশের কয়লা মানে তোলার প্রসঙ্গে আমি যাচ্ছি না। মানে আমরা এই আমদানি করা বিদ্যুৎ মানে আমদানি করা কয়লা, আমদানি করা মানে গ্যাস, এইগুলো দিয়ে আমরা কি দামে আগামী দিনে বিদ্যুৎ সরবরাহ দিতে পারবো, নাম্বার 1। নাম্বার 2, কি দামে আমরা ইন্ডাস্ট্রির জন্য প্রাথমিক জ্বালানি সরবরাহ করে দিতে পারবো। গভর্নমেন্টের পক্ষ থেকে এখন এই ইন্ডিকেশনটা আসা উচিত। এবং মেগা প্রকল্পে মানে আমরা মানে অনেকবারই বোধহয় আমরা শুনি যারা আমাদের এই এখন ঘটনাটা হচ্ছে আমি আরেক মিনিট বলে নিই, যেটা হচ্ছে গভর্নমেন্ট কিন্তু একদম ফার্ম কোনো ইন্ডিকেশন দিতে পারবে না, কারণ এটি ইন্টারন্যাশনাল মার্কেটের উপর নির্ভরশীল। কিন্তু তারপরও একটা ক্যালকুলেশনের সাথে এই ধারণাটা দেয়া উচিত। মানে আপনার সঙ্গে আপনার এই কনসার্নের সঙ্গে আমার আরেকটা ছোট্ট প্রশ্ন, যে এই ফার্ম ইন্ডিকেশন আসলে দেওয়া যাচ্ছে না, এবং সেটার অন্তর্নিহিত অর্থ হলো যে নিজস্ব রিসোর্স যখন থাকে সেটাকে আমরা এক্সপ্লয়েট না করে কেন আমরা মানে এই বিদেশ নির্ভরতা, যে এনার্জি সভরেন্টি বা এনার্জি ইন্ডিপেন্ডেন্স ইত্যাদি বলেও তো একটা মানে সারা দুনিয়াতে এক ধরনের কনসেপ্ট চলছে। ফার্ম ইন্ডিকেশনটা চাচ্ছেন মোল্লা আমজাদ। আর আমরা তো জানি যে আমাদের যেটুকু রিসোর্স, আমাদের যেই কয়লা, সেটার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি, এবং সেখানে একটু সেন্সিটিভিটি আছে। সেখানে যেই জায়গায় কয়লা পাওয়া গেছে সেটা না তোলাটাই বেটার, তার চেয়ে একটু দাম দিয়ে এলএনজি নির্ভর হলেও ভালো। এই ধরনের আলোচনা তো আমরা শুনতে পাচ্ছি, তারপরেও কেন স্পষ্ট নয়? না, আমার মনে হয় আমি যদি মোল্লা আমজাদের প্রশ্নের ইয়েটা যদি আমি অন্যভাবে দিতে চাই, সেটা হলো যে ধরুন আমাদের কিছু নাই,
কি করব আমরা? সেটাই, মানে যেসব দেশে কিছুই নাই তারা কি করে? এক্স্যাক্টলি। আপনি যদি সাউথ আফ্রিকার দিকে তাকান, জাপানের দিকে তাকান, আপনার যদি ধরেন এই জ্বালানির কথা বাদ দেন, আপনার যদি চাল আমদানি করতে হয়, আপনার খাওয়া লাগবে না? সাউথ আফ্রিকা তো কোল মাইনের জন্য 90% কোল দিয়ে, সাউথ আফ্রিকা না, সাউথ কোরিয়া। সো আপনার যদি এখন ধরেন চাল আমদানি করতে হয়, আপনার পেটের খিদার জন্য আপনাকে আমদানি যত টাকায় হোক সেটা করতে হবে। আমি মনে করি যে সরকার হিসাবে এটাই দায়িত্ব যে আমাদের শিল্পের যদি প্রসার ঘটাতে হয়, আমাদের যদি অর্থনীতির চাকা ঘোরাতে হয়, আমার থাকুক আর না থাকুক আমাকে এই জ্বালানি যোগান দিতে হবে। সেই কাজটা সরকার করবে, এবং সেটা করতে গিয়ে ডেফিনেটলি হাউ এফিশিয়েন্ট ওয়ে, ইন্টেলিজেন্ট ওয়ে গভর্নমেন্ট শুড ডু ইট, ডেফিনেটলি সেটা তো দেখতেই হবে। এখন ধরেন হ্যাঁ, আমাদের এখন পরক্ষণে প্রশ্ন আসবে যে রিসোর্স তো আমাদের আছে, কয়লা আছে, আমরা সেটা উঠাচ্ছি না কেন? কয়লা ব্যাপারে আপনি জানেন যে আমরা সেই ফুলবাড়িয়া কয়লা তুলতে গিয়ে সেখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটলো এবং শেষ পর্যন্ত সেটা বন্ধ হয়ে গেল। এবং একটা প্রশ্ন আসছে যে না, যদি আমাদের খাদ্য নিরাপত্তা, জনগণের জানমাল, সম্পদ সবকিছু রক্ষা করে একটা অ্যাডাপ্টেবল টেকনোলজি যদি আমাদের যখন হয় তখন অবশ্যই আমরা যাব। কিন্তু আমরা কয়লার ইস্যুটাতে আর আমরা আসলে যেতে চাই না, কারণ আমি যাব না, সেটাই। ওটা অলরেডি আমি বিদ্যুতেই থাকবো। আমার কথা হলো যে এর অর্থ হলো যে আমি ততদিন ধরে বসে থাকবো, আমাকে বিদ্যুৎ উৎপাদন করতে হবে। বরং আসলে যে কোয়ালিটি বিদ্যুৎ নিয়ে আমি একটু কথা শুনতে চাই, যেটা গোলাম মোয়াজ্জেম বলছিলেন যে ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশনের যে জায়গা, সেই জায়গাটা আরেকটু ত্বরান্বিত কিভাবে হবে? গোলাম মোয়াজ্জেম, আপনি কি একটু যোগ করবেন? এই আমরা নেক্সট আগামী বছরের একটা ভাবছি যে আগামী বছরের এই বিদ্যুৎ সপ্তাহের স্লোগানটা কি হতে পারে সেরকম। হ্যাঁ, মানে একটি জিনিস যেটা হচ্ছে যে আমাদের বাড়ছে, আমাদের বিদ্যুৎ প্রাপ্তির সক্ষমতা বাড়ছে, এবং পার ক্যাপিটা বিদ্যুৎ সক্ষমতা গত কয়েক বছরে অনেক উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এবং প্রধানমন্ত্রী যে টার্গেটটি দিয়েছেন 2021 সালের ভিতরে ঘরে ঘরে বিদ্যুৎ, এটি কিন্তু একটা খুব বড় রকমের একটা রাজনৈতিক বক্তব্য। সেটিকে যদি আমার মনে হয় আগামী বছরের টার্গেটের সাথে মিলিয়ে যদি আগামী 21 সাল পর্যন্ত দেখি, তাহলে সেটা তো বোধহয় আরেকটু আগেই বোধহয় ফুলফিল হবে, ওরকম একটা না জিনিসটি উৎপাদনের ক্ষেত্রে আমি যেটি যে দর্শক একটা বক্তব্য দিয়েছিলেন, গ্রামাঞ্চলে বিদ্যুতের প্রাপ্তির বিষয়টিকে যদি এটার ভিতরে নেই, ফলে আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর বক্তব্যটিকে যদি একটু নুয়ান্সড ওয়েতে নেই, তাহলে এরকম হতে পারে যে 21 সালের ভিতরে ঘরে ঘরে আসলে কি বলা যেতে পারে দীর্ঘ সময়ে বিদ্যুৎ প্রাপ্তি, মানে এরকম ধরনের একটা টার্গেট নিয়ে আগানো দরকার। অর্থাৎ যে বিদ্যুৎ ঘরে ট্রান্সমিশন আছে সেখানে যাতে আরো তিনি যেন দীর্ঘ সময় ধরে বিদ্যুৎটি পেতে পারেন, বা শিল্পের জন্য যিনি যে বিদ্যুৎ পাচ্ছেন তিনি যেন শিল্পে অব্যাহতভাবে পান। আমরা যদিও কিন্তু বলছি যে প্রচুর বিদ্যুৎ রয়েছে, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে চাহিদার যথাযথভাবে নেই এটি বলছি, কিন্তু আবার উপরন্তু কিন্তু এটি দেখছি শিল্প খাতের চাহিদার নিরিখে তারা কিন্তু দেখা যাচ্ছে যে তারা ক্যাপটিভ পাওয়ারের উপরে চলে যাচ্ছেন, তারা কিন্তু ডিস্ট্রিবিউশন অনেক সময় থাকতে চাচ্ছে না। বিষয়টি হচ্ছে এখানেই যে আমি ইফিসিয়েন্সি বা দক্ষতার যে জায়গাটি বলছিলাম, এই জায়গাটিও আগামীতে আসার কথা, যে গুণমান সম্পন্ন বিদ্যুৎ। অর্থাৎ এক সময় আমাদের এখানে বিদ্যুৎ পাওয়াটাই একটা বড় রকমের দাবি ছিল, কিন্তু এখন যেহেতু উন্নত মানের শিল্প কারখানা হচ্ছে, অনেক সফিস্টিকেটেড মেশিনারি আসছে, সেখানে একবার পাওয়ার ব্রেকডাউন করলে তাদের যে খরচ অথবা মেশিনের যে রিস্টার্টের যে ব্যয়, এই সমস্ত দিক বিবেচনা করে আসলে আগামীতে কোয়ালিটি বিদ্যুৎ বা গুণমান সম্পন্ন বিদ্যুতের চাহিদা এদিকে কিন্তু আগামীতে মানে সত্যি তাহলে আগামী দিনের ফোকাস, আগামী বিদ্যুৎ সপ্তাহের ফোকাস আমরা রাখলাম যে গুণমান সম্পূর্ণ বিদ্যুৎ। মানে হলো যে ঘরে ঘরে বিদ্যুৎ মানে বুড়ি ছোঁয়ার মতো যেন না হয়, হঠাৎ 24 ঘন্টায় হয়তো আধা ঘন্টা আসলো এবং সবার ঘরেই একটা করে বাল্ব আছে, সেটুকু যেন না হয়, যে যেটুকুই পাক সেটা তার জীবন পরিবর্তনে অন্তত যেন কোনো না কোনো ভূমিকা রাখে। একজন দর্শক আছেন ফোনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। তো আসলে বিদ্যুৎ খাতে যেহেতু সরকার এত কিছু আয়োজন করছে, তো আমাদের এখানে নারায়ণগঞ্জে একটা প্রবলেম হচ্ছে যে ট্রান্সফরমার গুলো আছে বর্তমানে, এতে গ্রাউন্ডিং সঠিকভাবে করা হচ্ছে না, যার কারণে বিদ্যুৎ ভোল্টেজ 170 থেকে
যখন 230 ভোল্টেজ 235 আপ ডাউন করছে, ঠিক সেই সময়টাতে আমাদের ভোল্টেজ আপ ডাউনের কারণে টিভি নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে বিদ্যুৎ যে আমাদের ইঞ্জিনিয়ার স্যাররা আছেন এবং এদের করণীয় কি আছে যে এই ব্যবস্থাগুলোর জন্য, কারণ ভবিষ্যতে তো অনেক আপডেট হবে, সেটা ঠিক আছে, আপনাদের নানান ধরনের পদক্ষেপ আছে, বাট এখন যে করণীয় যে জিনিসগুলো আছে, ট্রান্সফরমার অধিকাংশ ক্ষেত্রে গ্রাউন্ডিং না হলে তো আমাদের এই ভোল্টেজ ড্রপের কারণে আমাদের অধিকাংশ ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হচ্ছে। ভোল্টেজ ড্রপ এবং গ্রাউন্ডিং এর কথা বলছেন, এই প্রশ্নের উত্তর মোহাম্মদ হোসেন দিবেন, ইঞ্জিনিয়ার, এবং আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিদ্যুৎ ও জ্বালানি খাত অদম্য বাংলাদেশ, আমাদের নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে একজন দর্শক ফোন করেছিলেন ট্রান্সফরমার, ভোল্টেজ, গ্রাউন্ডিং ইত্যাদি নিয়ে, মোহাম্মদ হোসেন, এবং আমরা খুব হাতে খুব কম সময় পাবো, আমরা একেবারে সবারই ছোট ছোট করে। আমি কি তাহলে একবারে শেষ করে দেব? আমার মনে হয় যে আমাদের নারায়ণগঞ্জ থেকে যে মাহফুজ ভাই যে প্রশ্নটা করছেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেটা নিয়ে কাজ করছি, যে একটু আগে যেটা কথা বলা হচ্ছিল ডক্টর মোয়াজ্জেম, এবং যদি উনি বলতে গিয়ে বললেন যে রাজনৈতিক বক্তব্য, আমরা সবসময় রাজনৈতিক বক্তব্যটা অনেকটা নেগেটিভভাবে দেখি। আমি মনে করবো এটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শন, এবং সেটা কিন্তু আমাদের রূপকল্প 2021-এ বলা আছে যে আমরা 2021 সালের আমরা 2021 সালের মধ্যেই এদেশের সকল নাগরিককে সাশ্রয়ী মূল্যে মানসম্মত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবো। সো এটা আমাদের কমিটমেন্ট, এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এবং আপনি জানেন যে এখন আমরা এটাকে মনিটর করার জন্য আমাদের ইন্ডিকেটরগুলো আমরা সেট করেছি, যেটাকে বলে সাইফি এবং সাইদি, অর্থাৎ কত ঘন্টা পর্যন্ত আপনি ইন্টারাপশন হলো, কতবার ইন্টারাপশন হলো, এবং আমরা দেখছি যে আমরা আগের থেকে অনেক ইমপ্রুভ করেছি। এবং আমরা এই জায়গাটাতে, কারণ যেহেতু আমাদের উৎপাদন এখন আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেছে, আমরা এখন দেখছি যে কিভাবে নিরবিচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ দেওয়া যায়। মাহফুজ ভাইকে আশ্বস্ত করতে চাই, এটা যেহেতু আমাদের ডিপিডিসির আওতায়, আমি এটা টেক আপ করবো এবং ডিপিডিসিকে বলবো এই দিকটা দেখার জন্য, যেন সেখানে ভোল্টেজ ড্রপটাকে নিয়ন্ত্রণ করা যায় এবং মানসম্মত বিদ্যুৎ আমরা জনগণকে 2021 সালের মধ্যে সরবরাহ করতে পারি। জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত যে সবার ঘরে 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 বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্য। একেবারে শেষ মন্তব্য ধন্যবাদ। আমরা হয়তো আগামী কয়েক বছরের মধ্যে মানসম্মত এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো, কিন্তু একটা বন্ধুত্বের বিচারে, কারণ অন্য দেশ, অনেক দেশই দুনিয়ার জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করে বা তাদের চাহিদা মেটায়, শিল্প চালায়, কিন্তু আমরা প্রকৃতিগতভাবে একটা বন্ধাত্বের মধ্যে আছি, যেটা আমাদের উপসাগর উপকূলের গভীরতা খুব কম। এই গভীর উপকূল তৈরি আমাদের করতে হবে, এটা বিশাল বিনিয়োগ। এরপরে আমার যে এখন পরিকল্পনা, আমি যতটুকু বুঝি, সরকারের বিদ্যুৎ এবং জ্বালানি মিলিয়ে 2030 সালের মধ্যে যদি কয়লা না ওঠায়, তাহলে 90% বিদ্যুৎ এবং জ্বালানি আমদানি করতে হবে। সরকার এটা সফলভাবেই পারবেন, আমি বিশ্বাস রাখতে চাই। তবে একটা বিষয় নিয়ে আমার অবিশ্বাস আছে। বন্ধু মোহাম্মদ হোসেন যেটা বললেন যে সাশ্রয়ী দামে বিদ্যুৎ, এইটা দেয়া যাবে কিনা, সেটা নিয়ে কিন্তু আমার কোশ্চেন। সাশ্রয়ী দাম নিয়ে বোধহয় অতটা হয় নাই, আমরা কোয়ালিটি বিদ্যুৎ নিয়ে কথা বলছি। ঘুরে ফিরে আপনি জ্বালানি কয়লা উত্তোলন বা আমাদের ঘুরে ফিরে এটা চ্যালেঞ্জ, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন কোনো চ্যালেঞ্জ না, সেটা বাংলাদেশ এই আলোচনাটি হয়েছে যে জ্বালানির যোগানই চ্যালেঞ্জ, মানুষের ইনকাম লেভেল অনেক উপরে যাবে। ধরেন পাওয়ার ট্রেড, সেটাও তো আমাদের আমাদের শুরু হয়ে গেছে, তাই না? এটা পরিকল্পনার মধ্যে রেখেই এই কথাটা আমি বলেছি। জি, আর অন্যান্য দেশের ভালো দৃষ্টান্তগুলো, কিন্তু নেগোসিয়েশনটাই হলো আবার ডিফারেন্ট পাওয়ার। সো ভালো নেগোসিয়েশন থাকলে মাটির তলার এনার্জি মাটির তলায় থাকতে পারে, যেহেতু আমাদের একটু সেন্সিটিভিটি আছে। যাই হোক, সেটা বিশেষজ্ঞরাই ভালো জানবেন। গোলাম মোয়াজ্জেম, শেষ মন্তব্য। আমার ধারণা যে সরকারের যেটা উচিত হবে, যে তার এতদিনের যে অর্জনগুলো, এগুলো যেন একটা বা দুটো অন্য রকমের ঘটনার জন্য যেন ম্লান না হয়ে যায়। সুতরাং সে ব্যাপারে স্পর্শকাতর যদি হয়, তাহলে সেভাবে সংবেদনশীলতা দেখানো। নতুবা দেখা যাবে যে এত বড় অর্জনগুলো ছোট একটা বা দুটো ঘটনার কারণে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যাওয়ার।
এবং আগামীতে যেহেতু কয়লা ভিত্তিক বিদ্যুৎকে মানে বেশি গুরুত্ব দেওয়ার একটা প্রয়োজন রয়েছে, ফলে জমি অধিগ্রহণ, জমি ব্যবহার অর্থাৎ জমি কেন্দ্রিক এক ধরনের রাজনীতি বা সেখানে এক ধরনের দ্বন্দ্ব বা টেনশন এগুলো কিন্তু আগামীতে তৈরি হওয়ার সুযোগ রয়েছে। যেটি বলবার বিষয় একটু পরিষ্কার করে প্রচার করাটার মধ্যেও একটা আমার মনে হয় যে একটি হলো তথ্যপাত্রগুলো সরকারের দিক থেকে আরো বেশি জানানো জনগণকে, সেটি একটি, এবং আরেকটি হলো আমার মনে হয় যে গভর্নমেন্ট সিভিল সোসাইটি একটা প্ল্যাটফর্ম ওপেন হতে পারে যেটা নিয়মিত ভিত্তিতে যারা আলাপ আলোচনা করবেন বিভিন্ন বিষয়গুলো, এবং তাতে যেটা হবে যে জনগণের ভিতরে এক ধরনের স্বস্তিবোধ থাকবে এবং উভয়ের যে প্রতিপক্ষ এরকম ভাবার তখন কারণ থাকবে না। আমার মনে হয় সরকার ভাবতে পারেন যে এরকম একটা প্ল্যাটফর্ম ওপেন করে নিয়মিত ভিত্তিতে বিদ্যুৎ সংক্রান্ত বিষয় বা জ্বালানি সংক্রান্ত যে কোনো বিষয়গুলো যাতে সেখানে আলাপ আলোচনা করে, এবং সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবেন, কিন্তু এক ধরনের যাতে সমর্থন সিভিল সোসাইটি বা জনগণের পক্ষ থেকে থাকে। কথা বলেন যে এই কথাটি মাননীয় প্রধানমন্ত্রী গতকালও বলেছেন যে একটু বাড়তি বিদ্যুৎ চাইতে গেলে বা আমরা যে লক্ষ্যে পৌঁছানোর কথা বলছি সেখানে যেতে গেলে আমাদের একটু ছাড় দিতে হবে। সেটা তো আসলে আপনারা যে সিভিল সোসাইটি বা যাদের যে প্ল্যাটফর্মের কথা বলছেন এই যুক্তি তো ওনারাও মানেন, তাই নয় কি? সেই তারাও মানেন, এবং সেজন্যই বলা যে যখন এই আলাপ আলোচনাগুলো যখন এক পক্ষ বলবে আর এক পক্ষ শুনবে, এরকম না হয়ে উভয় যখন পাশাপাশি বসবেন, এবং উভয়েরই হয়তো কিছু যুক্তিতর্ক থাকতে পারে, অবশ্যই সরকারি যুক্তিগুলো অনেক বেশি হয়তো গ্রহণযোগ্য, কিন্তু অপর পক্ষেরও যুক্তিতর্কগুলো যদি শোনেন তাহলে শোনার মাধ্যমেও কিন্তু এক ধরনের অধিকারবোধ দরকার, দূরত্ব কমে, জনগণের অবিশ্বাসটা আর যেন তৈরি না হয়, মানে এইটুকু একটা আশাবাদ থাকলো। এবং এই বিদ্যুৎ সপ্তাহ এবং অদম্য বাংলাদেশ সেলিব্রেট করছে। আগামী বছর আমরা কোয়ালিটি বিদ্যুৎ এবং তার সঙ্গে যে উন্নয়ন অগ্রগতিগুলো হচ্ছে অন্তত বিদ্যুৎ খাতে, সেখানে যেন অন্তত ছোটোখাটো কোনো ভুল বা একটু কেয়ার যত্ন না নেওয়ার কারণে জনগণের অবিশ্বাস তৈরি না হয়, সেই জায়গাটির একটা আশাবাদ থাকলো। এবং আমরা আশা করি আমরা একেবারে খুব মন খুলে আগামী বছর আরও ভালো, আরও অদম্য বাংলাদেশ সেলিব্রেট করতে পারবো এই বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে। সবাই ভালো থাকবেন।